Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, now I am going to discuss a poem entitled as Tintern Abbey, written by William Wordsworth. Viewers, the poem is very important for the student of English Literature. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. তো ভিউয়ার্স, তাহলে আমরা কবিতাটি আলোচনা করতে যাচ্ছি। The poet first visited the river Wye in 1793. কবি 1793 সালে ওয়াই নদীটি পরিদর্শন করেন। He revisited it in 1798. তো কবি তারপর 1798 সালে এই ওয়াই নদীটি পুনরায় পরিদর্শন করেন। And composed the present poem, এবং এই বর্তমান কবিতাটি তিনি রচনা করেন। He tells us how he passed those 5 years and how he was impressed with the scenes of nature round about Tintern Abbey. So he tells us how he passed those 5 years. তিনি আমাদেরকে বলেন যে তিনি কিভাবে ওই 5 বছর, অর্থাৎ 1793 থেকে 1798 এই 5 বছর তিনি কিভাবে অতিবাহিত করেছেন। And how he was impressed with the scenes of nature round about Tintern Abbey, এবং টিন্টার্ন অ্যাবের চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্য দেখে তিনি কিভাবে মুগ্ধ হয়েছিলেন, কতটা তিনি মুগ্ধ হয়েছিলেন সেটাই তিনি বলেন। The poet says that he is revisiting the Wye after 5 years. কবি বলে যে তিনি 5 বছর পর ওয়াই নদীটি পুনরায় পরিদর্শন করেন। He has বা করেন অর্থাৎ করতেছে। He has passed 5 long summers and winters away from the river. তো কবি কি করেছেন, এই নদী থেকে দূরে দীর্ঘ 5টি গ্রীষ্মকাল এবং শীতকাল, অর্থাৎ তিনি 5 বছর এই নদী থেকে 5 বছর অনেক দূরে অতিবাহিত করেছেন। The period of 5 years seems very long to him. এই 5 বছর সময়টা তার কবির কাছে অনেক দীর্ঘ, খুবই দীর্ঘ মনে হয়। Because during this period, কারণ এই পিরিয়ড অর্থাৎ এই সময়ে he has passed through a great mental and moral crisis, কারণ এই 5 বছর সময়ে তিনি অনেক মানসিক এবং নৈতিক সংকটের মধ্য দিয়ে গেছেন। But the beautiful scenes before him make him forget his past. কিন্তু কবি এখন কি, যে সেই প্রাকৃতিক দৃশ্যের, অর্থাৎ আগে যে প্রাকৃতিক দৃশ্য দেখেছিলেন সেই দৃশ্যের সামনে তিনি আবার উপস্থিত হয়েছেন। তো তার সামনের এই যে বিউটিফুল সিনস, সুন্দর সুন্দর দৃশ্য, এই দৃশ্য তার অতীতকে ভুলিয়ে দেয়। He once again hears the musical rippling of the waves of the river as it flows down from its source in the mountains. তো সেই কবি আবারও সেই নদীর ঢেউয়ের যে সঙ্গীতময় ঢেউয়ের শব্দ তিনি শুনতে পাচ্ছেন, যেহেতু বা তখনও ওটা কি করতেছে, যে ওই পর্বতের যে উৎস আছে, নদীর উৎস থেকে এটা প্রবাহিত হচ্ছে, এই কারণে সেই নদীর ঢেউয়ের ওই সঙ্গীতময় ঢেউয়ের যে শব্দ, সেই শব্দ তিনি শুনতেছেন। আবারও once again he sees those high and steep rocks, আবারও তিনি ওই উঁচু এবং স্টিপ রক্স এবং খাড়া পাহাড়গুলো দেখতেছেন। through which the river flows, যে পাহাড়গুলোর মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। He finds the peaceful hill increasing the loneliness of the scene. তিনি এখানে সুন্দর পাহাড় দেখতে পায়, যে সুন্দর পাহাড় ওই দৃশ্যের একাকিত্ব আরও বাড়িয়ে দেয়। Such a scene naturally produce feelings of loneliness in his heart. এরূপ দৃশ্য স্বাভাবিকভাবেই হৃদয়ে একাকিত্বের অনুভূতি তৈরি করে।
দ্য সিনস অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য স্কাই। ভূমি এবং আকাশের যে দৃশ্যগুলো মিক্স আপ নট দিস প্লেস। ভূমি এবং আকাশের দৃশ্যগুলো এই স্থানকে নিঃসৃত করে না, অর্থাৎ এই স্থানকে মুগ্ধ করে না। অ্যান্ড ইমপ্রেস হিজ মাইন্ড উইথ দ্য ডিপ পিস প্রিভেইলিং দেয়ার। এবং সেখানে যে গভীর শান্তি, সেই শান্তি দ্বারা কবির মনকে মুগ্ধ করে, কিন্তু ওই স্থানকে মুগ্ধ করে না, কবির মনকেই মুগ্ধ করে। The poet is much impressed with the peaceful and lonely hills. কবি এই শান্তিপূর্ণ এবং এই নির্জন পাহাড়গুলো দ্বারা খুবই মুগ্ধ হন। ফার ফ্রম দ্য হিউ অ্যান্ড ক্রাই অফ দ্য সিটিজ। কবি শহরের যে কোলাহল, যে হইচই শব্দ থেকে সে এখন দূরে এসে এই নদীর কাছে এসেছে। এসে দে প্রডিউস ইন হিম থটস অফ লোনলিনেস অ্যান্ড ফিলোসফিক্যাল থটস। অর্থাৎ কবি এখন শহরের কোলাহল থেকে অনেক দূরে থাকায় এই যে ওখানকার যে পাহাড়ি যে দৃশ্যগুলো আছে, নির্জন শান্তিপূর্ণ যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো কবির মধ্যে একটা হলো যে একাকিত্বের চিন্তা এবং দার্শনিক চিন্তা কবির মধ্যে তৈরি করে। দ্য ক্লিফস রাইজ সো হাই দ্যাট দে সিম টু বি টাচিং দ্য স্কাই। ওই পাহাড়গুলো, অর্থাৎ পাথরের পাহাড়গুলো এতটাই উঁচু যে সেই পাহাড়গুলো আকাশকে স্পর্শ করে বলে মনে হয়। অ্যান্ড মেনটেনিং দ্য কন্ট্যাক্ট অফ পিস বিটুইন দ্য আর্থ অ্যান্ড স্কাই। এবং পৃথিবী এবং আকাশের মধ্যে একটা শান্তির যোগাযোগ রক্ষা করে বলে মনে হয়। The recollection of the scenes and sights of nature round about Tintern Abbey, seen by the poet, exercised a deep spiritual influence on him. কবির দেখা টিন্টার্ন অ্যাবের চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং যে চিত্র, সেই চিত্রের স্মৃতি কবির উপর একটা গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলেছিল। Whenever he felt mentally troubled and agitated, যখনই কবি মানসিকভাবে অস্থির এবং উত্তেজিত হয়েছিল অনুভব করত, their memory gave him relief and mental peace, তখনই তাদের যে স্মৃতি, ওই দৃশ্যগুলোর স্মৃতি কবিকে স্বস্তি এবং মানসিক শান্তি দিত। The poet first visited the Wye in 1793. কবি প্রথম ওয়াই নদীটি 1793 সালে পরিদর্শন করেন। On that occasion, সেই উপলক্ষে his mind was filled with many thoughts and feelings. অর্থাৎ সেই সময় তার মনটা অনেক চিন্তা এবং অনুভূতিতে পরিপূর্ণ ছিল। But his long absence from the river had almost made him forget them. কিন্তু এই নদী থেকে তিনি তার যে দীর্ঘ অনুপস্থিতি, সেই অনুপস্থিতি তাকে সেই যে অনুভূতি, সেই যে দৃশ্যগুলোকে প্রায় ভুলিয়েই দেয়। Memories of many of the objects of nature which he had seen on his last visit had become vague and indistinct. তো কবি তার সর্বশেষ পরিদর্শনে প্রকৃতির যে বস্তুগুলো দেখেছিল, সেই বস্তুর যে স্মৃতি, ভেগ অ্যান্ড ইনডিস্টিংক্ট, এগুলো অস্পষ্ট আবছা হয়ে গিয়েছিল। দ্য সেকেন্ড ভিজিট অফ দ্য পোয়েট রিভাইজ অল দোজ থটস, ফিলিংস অ্যান্ড মেমোরিজ। তো কবির যে দ্বিতীয় পরিদর্শন, ওই সবগুলো চিন্তা, অনুভূতি এবং স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করে। The picture or impression left by the scenes on his mind. কবির মনে ওই দৃশ্যগুলো যে চিত্র বা যে একটা ছাপ ফেলেছিল, সেই চিত্র বা ছাপ ফ্রেশ অ্যাগেন, আবার কি হয়, সতেজ হয়ে যায়। স্ট্যান্ডিং বাই দ্য রিভার ওয়াই,
ওয়াই নদীর পাশে দাঁড়িয়ে দ্য পোয়েট সিজ দ্য সিনস অফ নেচার অ্যাগেন। তো ওয়াই নদীর পাশে দাঁড়িয়ে কবি আবারও সেই প্রকৃতির দৃশ্যগুলো দেখেন। হি কম্পেয়ার্স দেম উইথ দ্য ইমপ্রেশনস লেফট বাই দেম অন হিজ প্রিভিয়াস ভিজিট। অর্থাৎ কবি পূর্বে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেছেন সেই দৃশ্যগুলো তার মনের মধ্যে যে ছাপ ফেলেছে সেই ছাপের সঙ্গে তিনি বর্তমানে যে দেখতেছেন, বর্তমানে দেখার ফলে তার মনের মধ্যে যে ছাপ পড়তেছে, এই দুই ছাপ এর মধ্যে তিনি তুলনা করেন। দিস মেক্স হিম স্যাড অ্যাজ ওয়েল অ্যাজ পারপ্লেক্স। তো এই দুই ছাপের যে পার্থক্য তুলনা করেন, এই তুলনা তাকে দুঃখিত করে তোলে, তাকে বিভ্রান্ত হতবুদ্ধিকর করে তোলে। He feels sad because he does not find the same enjoyment in nature. তো কবি সেই স্যাড অনুভব করেন। কবি স্যাড অনুভব করেন কারণ সে কবি প্রকৃতিতে সেই একই অনুভূতি, আগের মতো সেই অনুভূতি, আনন্দ আর পান না, খুঁজে পান না। And he feels that the cheerfulness of his youth has gone forever. এবং কবি মনে করেন যে বা অনুভব করেন যে তার যে যৌবনের প্রফুল্লতা সেটা হলো চলে গেছে, চিরকালের জন্যই চলে গিয়েছে। He feels perplexed because the scenes do into appeal to him in exactly the same way as they did on the previous occasions. কিন্তু কবি আবার কি হয়, একই সঙ্গে সে দুঃখিত হয় এবং পরে আবার কি হয়, পারপ্লেক্সড হয়, অর্থাৎ বিভ্রান্ত হয়ে যায়। কারণ এই দৃশ্যগুলো, এই প্রাকৃতিক দৃশ্যগুলো আগে যেরকমভাবে তার মধ্যে আবেদন সৃষ্টি করত, ঠিক একইভাবে সেই তার মনের মধ্যে আবেদন সৃষ্টি করে। দ্য পোয়েট ফিলস দ্যাট দ্য বিউটিফুল সিনস আর নট অনলি এ সোর্স অফ প্লেজার টু হিম অ্যাট প্রেজেন্ট। তো কবি মনে করেন যে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো কেবলমাত্র তার কাছে বর্তমানের জন্যই আনন্দের উৎস নয়, বাট দে উইল অলসো গিভ হিম প্লেজার ইন ফিউচার। বরং এগুলো ভবিষ্যতে তাকে আনন্দ দিবে। দ্য রিকালেকশন অফ দিস বিউটিফুল সিনস উইল অলওয়েজ ডিলাইট হিম ইন হিজ ফিউচার লাইফ। তো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর স্মৃতি সর্বদাই তার ভবিষ্যৎ জীবনে তাকে আনন্দ দেবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ চেঞ্জড উইথ দ্য পাসিং অফ ইয়ার্স। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বছরের পর বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে তিনি পরিবর্তিত হয়ে যায়। ইন ইউথ হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য ফিজিক্যাল বিউটি অফ নেচার। যৌবনকালে তিনি প্রকৃতির দৈহিক বা বাহ্যিক সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হতেন। হি কেয়ার্ড ফর দ্য সেন্সুয়াস বিউটি অফ নেচার। যৌবনকালে তিনি প্রকৃতির ইন্দ্রিয় গ্রাহ্য সৌন্দর্যের প্রতি যত্নশীল হতেন। হি লাভ টু ফিস্ট হিজ আইস অন দ্য লোনলি সাইটস অ্যান্ড কালার্স অফ নেচার। যৌবনকালে তিনি প্রকৃতির যে নির্জন দৃশ্য এবং প্রকৃতির রঙগুলোর উপর তিনি চোখ বুলাতে ভালোবাসতেন। ইন ইউথ হি ডিড নট রিড এনি হিডেন মিনিং অফ নেচার নর হ্যাড হি এনি ফিলোসফি অফ নেচার। তো যৌবনকালে তিনি প্রকৃতির যে সুপ্ত বা গুপ্ত অর্থগুলো বুঝতেন না, এমনকি তিনি প্রকৃতি সম্পর্কে তার কোনো দর্শনও ছিল না। বাট অল দ্যাট ইজ চেঞ্জড নাও। কিন্তু সব কিছুই এখন পরিবর্তিত হয়ে গেছে। নাও হি নো লঙ্গার হ্যাজ দ্যাট আনথিঙ্কিং লাভ অফ নেচার। প্রকৃতি সম্পর্কে তার সেই অচিন্তনীয় প্রেম আর নাই, অর্থাৎ তার কবি এখন প্রকৃতিকে চিন্তাশীলভাবে দেখেন। নাও হি রিডস দ্য হিডেন মিনিং অফ নেচার। এখন তিনি প্রকৃতির যে সুপ্ত অর্থ বুঝতে পারেন। নাও হি লুকস অ্যাট দ্য বুক অফ নেচার নট উইথ এ পেইন্টার্স আইস বাট অ্যাজ এ ট্রান্সলেটর। তো এখন কবি কি করে যে প্রকৃতির যে বইটি দেখে সেটা হচ্ছে চিত্রশিল্পীর চোখ দ্বারা নয়, বরং একজন অনুবাদক হিসেবে হু এক্সপ্লেন্স এটস হিডেন মিনিং, যে এর সুপ্ত বা গুপ্ত অর্থ বুঝতে পারেন বা ব্যাখ্যা করেন। দ্য সানসেট ক্লাউডস নো লঙ্গার অ্যাপিল টু হিম
as the red, blue and yellow feast of color. তো সূর্যোদয়ের যে অর্থাৎ সূর্যাস্তের সময় যে মেঘগুলো দেখা যায় সেই মেঘগুলো লাল, নীল এবং হলুদ বর্ণের উৎসবের মতো তার কাছে আর মনে হয় না। বাট ইন দেম, বরং সেগুলোর মধ্যে, অর্থাৎ সেই সূর্যাস্তের সময় যে মেঘগুলো দেখা যায় সেই মেঘগুলোর মধ্যে হি রিডস দ্য মিনিং অফ দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য নেশনস অ্যান্ড এম্পায়ার্স, তিনি জাতি এবং সাম্রাজ্যের উত্থান পতনের অর্থ বুঝতে পারেন। ইন দ্য ওয়াটার অফ দ্য ব্রুক, নদীর পানিতে হি হিয়ার্স স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, নদীর পানিতে তিনি এখন কি করেন যে মানবতার বিষণ্ণ সঙ্গীত তিনি শুনতে পান। দ্য ওয়াটার অফ দ্য স্ট্রিম সিগনিফাইজ টু হিম দ্য টার্স অফ ম্যানকাইন্ড, স্রোতের পানিগুলো তার কাছে মানবতার আলকাতরা বোঝায়। দ্য মারমার অফ দ্য ওয়াটার মিন্স দ্য ক্রাইং অ্যান্ড দ্য উইপিং অফ হিউম্যান বিংস, তো পানির যে কলকল শব্দগুলো, সেই শব্দগুলো কবির কাছে কি মনে হয়, যে মানব জাতির আর্তনাদ এবং মানব জাতির কান্না মনে হয়। দিস এক্সপিরিয়েন্স অফ দ্য মিজারি অফ দ্য ওয়ার্ল্ড মেক্স হিম নোবলার অ্যান্ড মোর সোবার অ্যান্ড সিরিয়াস, তো এই বিশ্বের দুঃখ দুর্দশার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কবিকে আরো নোবলার, আরো মহৎ এবং আরো গম্ভীর করে তোলে। These miseries and sufferings of mankind do not seem harsh or rough, তো মানব জাতির এই দুঃখ দুর্দশা এবং দুঃখ কষ্ট কি মনে হয়, কঠোর এবং রুক্ষ মনে হয়। The knowledge of human misery makes one full of sympathy and nobleness, তো মানব জাতির যে মানুষের দুঃখ কষ্টের জ্ঞান একজনকে সহানুভূতি এবং মহত্বে পরিপূর্ণ করে। লাভ অফ নেচার লিডস হিম টু দ্য লাভ অফ হিউম্যানিটি, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কবিকে মানব জাতির প্রতি ভালোবাসার দিকে নিয়ে যায়। ইফ উই ওয়ার্শিপ নেচার অল হ্যাপিনেস ইজ আওয়ার্স, যদি আমরা প্রকৃতির উপাসনা করি তাহলে সকল সুখই আমাদের। নেচার লিডস আস ফ্রম জয় টু জয়, প্রকৃতি আমাদেরকে আনন্দ থেকে আনন্দে নিয়ে যায়। এ ম্যান হু মুভস ইন দ্য ওপেন এয়ার ইন দ্য কোম্পানি অফ উডস, মাউন্টেন্স অ্যান্ড রিভার্স উইল অলওয়েজ ফিল রিফ্রেশড অ্যান্ড জয়ফুল, যে মানুষ খোলা বাতাসে, বন, পাহাড় এবং নদীর সান্নিধ্যে ঘুরে বেড়ায় সেই মানুষ সর্বদাই সতেজ এবং আনন্দ অনুভব করে। All the troubles and worries of life will not be able to destroy his peace of mind, জীবনের সকল সমস্যা, সকল উদ্বেগ তার মনের শান্তি ধ্বংস করতে পারবে না যদি সে প্রকৃতির উপাসনা করে। নেচার গিভস আস এ হ্যাপি ফ্রেম অফ মাইন্ড, প্রকৃতি আমাদেরকে একটি সুখী মনের কাঠামো দেয়। উই লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ লাইফ, আমরা জীবনের যে উজ্জ্বল দিকটার দিকেই তাকাই। আওয়ার মাইন্ড ইজ নট ডিস্টার্বড অর ওরিড, আমাদের মন বিচলিত বা চিন্তিত নয়। উই এনজয় পারফেক্ট পিস অফ মাইন্ড, আমরা নিখুঁত মনের সুখ উপভোগ করি। আওয়ার মাইন্ড ইজ ফুল অফ বিউটিফুল আইডিয়াস, আমাদের মন সুন্দর সুন্দর ধারণায় পরিপূর্ণ। The poet feels inspiration at the sight of the rainbow or other beautiful phenomena of nature, তো খুবই রংধনু অথবা প্রকৃতির অন্যান্য সুন্দর সুন্দর ঘটনার দৃশ্যে বা ঘটনা দেখে অনুপ্রেরণা অনুভব করেন। ইন দ্য কোম্পানি অফ নেচার, প্রকৃতির সান্নিধ্যে ওয়ান্স ব্রেইন ইজ ফুল অফ বিউটিফুল পয়েটিক্যাল আইডিয়াস, তো প্রকৃতির সান্নিধ্যে একজনের মস্তিষ্ক সুন্দর সুন্দর কাব্যিক ধারণায় পরিপূর্ণ হয়। লিটল মাইন্ডেডনেস ডিসঅ্যাপিয়ার্স, ক্ষুদ্র মানসিকতা অদৃশ্য বা দূরীভূত হয়ে যায়। ওয়ান ইজ ফুল অফ হাই নোবেল আইডিয়াস, একজন মানুষ উচ্চ মহৎ ধারণায় পরিপূর্ণ হয়ে যায়।
Nature, being an image of God, makes us more noble and virtuous. তো প্রকৃতি হচ্ছে এই গড বা ঈশ্বরের প্রতিচ্ছবি। তো প্রকৃতি ঈশ্বরের প্রতিচ্ছবি হওয়ায় আমাদেরকে আরও মহৎ এবং সৎ করে তোলে। ইন দ্য মিডস্ট অফ স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ লাইফ, জীবনের ঝড় ঝঞ্ঝার মধ্যে বা জীবনের ঝড় এবং বিভিন্ন ধরনের চাপের মধ্যে এ নেচার অর্শিপার ইজ নেভার স্যাড। একজন প্রকৃতি উপাসক তার জীবনের যত ঝড় ঝামেলা আছে তার মধ্যেও সে দুঃখ অনুভব করে না। ট্রাবলস অ্যান্ড মিসফরচুনস ভিজিট আস, সমস্যা এবং দুর্ভাগ্য আমাদের আক্রমণ করে। পিপল ক্রিটিসাইজ আস অ্যান্ড টক ইল অফ আস, মানুষ আমাদের সমালোচনা করে, আমাদের সম্পর্কে খারাপ কথা বলে। অ্যান্ড দ্যাট মেক্স আস মিজারেবল, এবং এটা আমাদেরকে দুর্দশাগ্রস্ত করে তোলে। পিপল পাস হ্যাস্টি জাজমেন্টস অন আওয়ার ওয়ার্ক অ্যান্ড অ্যাকশন, মানুষ আমাদের কর্ম এবং কাজে কর্মে দ্রুত সিদ্ধান্ত দেয়। দিস রং জাজমেন্টস পেইন আওয়ার হার্ট, তো এই ভুল সিদ্ধান্তগুলো আমাদের হৃদয়কে কষ্ট দেয়। সেলফিশ মেন ফিল জেলাস অফ আওয়ার অ্যাচিভমেন্টস অ্যান্ড লাভ কন্টিনিউয়াসলি অ্যাট আস, স্বার্থপর মানুষ আমাদের অর্জনে ঈর্ষা করে এবং আমাদেরকে ঘৃণা করে আমাদেরকে উপহাস করে। ইট অলসো ডিসকারেজেস আস, এটাও আমাদেরকে নিরুৎসাহিত করে। ফ্রেন্ডস আর কোল্ড টু আস, বন্ধু বান্ধবরা আমাদের প্রতি আন্তরিক। দে সেলুট আস, তারা আমাদেরকে অভিবাদন জানায়। বাট দেয়ার ইজ নো ওয়ার্মথ অর লাভ ইন দেয়ার গ্রিটিংস, কিন্তু তাদের যে এই শুভেচ্ছায় কোনো উষ্ণতা বা ভালোবাসা থাকে না। ইট ইজ জাস্ট এ ফর্মালিটি, এটা কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা। সাচ হিপোক্রেসি ব্রেক্স আওয়ার হার্ট, এরূপ ভণ্ডামি আমাদের হৃদয়কে ভেঙে দেয়। দেন দেয়ার ইজ দ্য ডাল স্ট্রাগল অফ ডেইলি লাইফ, তারপর দৈনন্দিন জীবনের একঘেয়েমি সংগ্রাম আসে। হুইচ ক্রাশেস আওয়ার স্পিরিটস, যেটা আমাদের মনোবলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বাট অল দিস মিসফরচুনস ক্যান ওয়ার্ক নাথিং অ্যাগেনস্ট আস ইফ উই অরশিপ নেচার, কিন্তু যদি আমরা প্রকৃতির উপাসনা করি তাহলে এই সবগুলো দুর্ভাগ্য আমাদের বিরুদ্ধে কোনো প্রভাব ফেলতে পারে না। দ্য লাইফ উইল বি ফুল অফ ব্লেসিংস অ্যান্ড প্লেজার্স, জীবন আশীর্বাদপূর্ণ এবং আনন্দপূর্ণ হয়ে ওঠে। অল দ্য মিসফরচুনস অফ দ্য ওয়ার্ল্ড ক্যানট ডিস্ট্রয় আওয়ার হ্যাপিনেস অ্যান্ড প্লেজার্স, তো পৃথিবীর সমস্ত দুর্ভাগ্য আমাদের সুখ এবং আনন্দ ধ্বংস করতে পারবে না যদি আমরা প্রকৃতির উপাসনা করি। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট this video is helpful to you, you are requested to subscribe or follow the channel.